হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা আমাদের যে লাস্ট রেসপিরেশন চ্যাপ্টারটা, সেখান থেকে আমরা গ্লাইকোলাইসিস পড়েছি, সেখান থেকে আমরা ক্রেবস চক্র পড়েছি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়েছি। তো এই রেসপিরেশনের ওপর আমরা কিছু এমসিকিউ নিয়ে এসেছি আজকে। তো শুরু করা যাক তাহলে। আমাদের প্রথম প্রশ্ন আজকে আছে, ক্রেবস চক্রে কোন পদ্ধতিতে জিটিপি উৎপন্ন হয়? ক্রেবস চক্রের মধ্যে আমরা জানি যে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরির সময় আমাদের সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে জিডিপি থেকে জিটিপি তৈরি হয়, যা এটিপির সমতুল্য। তো এখানে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ফসফোরাইভবন বা ফসফোরাইলেশন তিন রকমের হয়। একটা হচ্ছে ফোটোফসফোরাইলেশন, যেটা সালোক সংশ্লেষের ক্ষেত্রে এটিপি তৈরির কাজে লেগেছিল। আরেকটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, যেটা গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রে কিছু ধাপের মধ্যে হয়েছিল। এবং পরবর্তীতে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে আমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়েছিল, যেখানে অক্সিজেনের উপস্থিতিতে আমার এডিপির সঙ্গে পিআই যুক্ত হচ্ছিল। তো আমাদের ক্রেবস চক্রে কোন পদ্ধতিতে জিটিপি উৎপন্ন হয়? প্রথমেই আমরা রয়েছে অক্সিডেটিভ ফসফোরিভবন, যেটা হবে না। সাবস্ট্রেট লেভেল ফসফোরিভবন, ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়া, ডিকার্বক্সিলেশন। ফটোফসফোরিভবন সালোক সংশ্লেষের ক্ষেত্রে হয়, এটা হবে না। অক্সিডেটিভ ফসফোরিভবন হবে না। পরে হলো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরিভবন। নেক্সট, এনএডিএইচ এর এক অণুর জারণে মোট কত অণু এটিপি তৈরি হয়? আমরা এর আগের দিন ইটিএস পড়ার সময় পড়েছি যে এনএডিএইচ এর এক অণু এনএডিএইচ এর জন্য হয় আমরা 2.5 অণু এটিপি ধরবো, অথবা রাউন্ড ফিগারে সেটাকে 3 অণু এটিপি ধরবো। তো এখানে অপশান আছে 1 অণু, 3 অণু, 6 অণু, 8 অণু। আমাদের অ্যান্সার হবে 3 অণু এটিপি, যেহেতু পয়েন্টে দেওয়া নেই। যদি পয়েন্টে দেওয়া থাকতো তো আমরা 2.5 দেখতাম। 3 নম্বর প্রশ্ন বলছে, প্রান্তীয় শ্বসনের সর্বশেষ সাইটোক্রোম কোনটি? আমরা এর আগের দিন ইটিএস পড়ার সময় পড়েছি যে সাইটোক্রোম 5টা রয়েছে, বি, সি, সি1, এ3। তো এখানে আমাদের বলছে সর্বশেষ সাইটোক্রোম, যেটা কমপ্লেক্স 4 এর একদম লাস্টে থাকতো, সেটা হচ্ছে সাইটোক্রোম এ3। সাইটোক্রোম এ3, তো রাইট অপশন সাইটোক্রোম এ3। ম্যালিক অ্যাসিডের আরকিউ, আচ্ছা আরকিউ অর্থাৎ রেসপিরেটরি কোশেন্ট, এটা নিয়ে আলোচনা করা হয়নি। আরকিউ এর ফুল ফর্ম হচ্ছে রেসপিরেটরি কোশেন্ট, বা শ্বসন অনুপাত। এটাকে বলা হয় শ্বসন অনুপাত। কি জিনিস না, কোনো শ্বসন বস্তু জারিত হওয়ার ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, অর্থাৎ উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, উৎপন্ন CO2 এবং গৃহীত O2 এর ঘনমানকে আমরা বলি রেসপিরেটরি কোশেন্ট। তো বলছে ম্যালিক অ্যাসিড এর জারণের ফলে কত অণু, আরকিউ এর মান কত? ম্যালিক অ্যাসিড হচ্ছে C4H6O5। এটা অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে আমার কার্বন ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন করবে। তো দেখা গেছে যে ম্যালিক অ্যাসিডকে জারিত করতে আমার অক্সিজেন বেশি লাগে, কার্বন ডাইঅক্সাইড কম তৈরি হয়। তো আরকিউ ইকুয়ালস টু হবে CO2/O2। তাহলে CO2 আছে এখানে, কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি হবে। 3 অণু যদি অক্সিজেন লাগে, 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তো এখানে 4/3, যেটা দাঁড়াবে 1-এর বেশি, 1 পয়েন্ট সামথিং। ওকে, 1.33। তো এখানে অপশন কি রয়েছে? 1.33। আমরা সবসময় মাথায় রাখবো যে জৈব অ্যাসিড, সেটা ম্যালিক অ্যাসিড হোক, সেটা অক্সালো অ্যাসিডিক অ্যাসিড হোক, সেটা ফর্মিক অ্যাসিড হোক, সাইট্রিক অ্যাসিড হোক, যে কোনো রকম জৈব অ্যাসিডের আরকিউ এর ভ্যালু, আরকিউ এর মান সবসময় 1-এর বেশি হয়। তো এখানে 0.7 টু 1.33 হবে, খুব বেশি হবে না। 1-এর বেশি তো 4ও আছে, তো সেই অত দূর লেভেলে যাবে না। 1-এর সামান্য বেশি হবে, সেটা হচ্ছে এখানে অপশন 1.33। নাও বলছে অ্যাসিটাইল কোয়েতে কার্বন অণুর সংখ্যা কত? 6, 4, 3, 2। অ্যাসিটাইল কোয়ে কি জিনিস? অ্যাসিটাইল কোয়ে না একটা কমন সাবস্টেন্স, যেটা কার্বোহাইড্রেট ডাইজেশনের পর তৈরি হয়, যেটা প্রোটিন ডাইজেশনের পর তৈরি হয়, আবার যেটা আমার ফ্যাট পরিপাকের ফলেও আলটিমেটলি লাস্ট স্টেজে গিয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এই অ্যাসিটাইল কোয়ে হচ্ছে কমন পাথওয়ে ফর কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট বা লিপিড। এবার এদের থেকে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে কিন্তু মাইটোকন্ড্রিয়া এন্টার করবে এবং অ্যাসিটাইল কোয়ে আমাকে এটিপি প্রোভাইড করবে। তো অ্যাসিটাইল কোয়েটা আমরা গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে যদি আমরা মনে করে দেখি, সেখানে তৈরি হয়েছিল পাইরুভিক অ্যাসিড
আলটিমেট স্টেজে। পাইরুভিক অ্যাসিড থেকে কিন্তু অ্যাসিটাইল তৈরি করেছিলাম আমরা ক্রেবস চক্রের ক্ষেত্রে। যেমন পাইরুভিক অ্যাসিড ছিল CH3COO COOH, এইটা থেকে আমার তৈরি হয়েছিল অ্যাসিটাইল কোয়ে। এখানে আমার একটা কোএনজাইম এ অ্যাড হয়েছিল, বিনিময়ে আমার তৈরি হয়েছিল, এবং এই সময় এখানে কিছু হয়েছিল সাবসিকুয়েন্ট ডিকার্বক্সিলেশন, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছিল, এবং এই বিক্রিয়াটা ঘটাতে আবার NADH হাইড্রোজেনও বেরিয়ে গিয়েছিল। তো এখানে যে তৈরি হয়েছিল CH3COO SCOA কোএনজাইম এ, এই সিটা থেকে কার্বন মনে হতে পারে, এটা কিন্তু কার্বন না। তাহলে এইখানে কার্বন ছিল পাইরুভিক অ্যাসিড, এটা ছিল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের এটা স্ট্রাকচার ছিল, মনে করে দেখো ক্রেবস চক্রর ভিডিওতে তোমরা সেটা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আবারও গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং ETS এর লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। CH3COOH, তাহলে এখানে 3 কার্বন, পাইরুভিক অ্যাসিড ছিল 3C, সেখান থেকে আমার তৈরি হলো 2C, কারণ CH3 আর কার্বন, এই যে C-ও কিটো গ্রুপ, এইখানেই কিন্তু আমার দুটো কার্বন রয়েছে। আদারওয়াইজ এইটা C লেখা আছে, এটা কিন্তু কার্বন না, এটা কোএনজাইম A। তাহলে এইটা হয়ে গেল 2C অ্যাসিটাইল কোয়ে। এইটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ের আমার স্ট্রাকচার, এটা হচ্ছে আমার অ্যাসিটাইল কোয়ের স্ট্রাকচার। তাহলে এখানে রাইট অপশন কী হবে? অ্যাসিটাইল কোয়ে কত অণু, কার্বন অণু সংখ্যা কত? 2। নেক্সট, এটিপি সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন গ্রাহকগুলির সঠিক সজ্জারীতি। এর আগের দিনই ETS পড়েছি, সজ্জারীতিগুলো কী রয়েছে। আমরা কমপ্লেক্স 1 থেকে শুরু করে কমপ্লেক্স 3 and 4 একটা পাথ হয়েছিল, আর কমপ্লেক্স 2, 3, 4 পাথ হয়েছিল। সেখানে আমরা সাইটোক্রোমগুলোর বিন্যাস দেখেছি। সাইটোক্রোমগুলোর বিন্যাস আমি এর আগের দিনই বলেছিলাম। সাইটোক্রোমগুলো কীভাবে ছিল? সাইটোক্রোম B, সাইটোক্রোম C1, সাইটোক্রোম C, সাইটোক্রোম A এবং সাইটোক্রোম A3, এই 5 রকমের আমার সাইটোক্রোম মলিকিউল ছিল। তার মধ্যে C ছিল মোবাইল, বাকিগুলো রিজিড ছিল। তো আমরা দেখেছিলাম প্রথম FMN FES এর পর কমপ্লেক্স 3-তে B আর C1 ছিল, কমপ্লেক্স 4-এ A আর A3 ছিল। তাহলে এখানে আমরা কি দেখব? সাইটোক্রোম A প্রথমে আছে, তাহলে নিশ্চয়ই এখানে হবে না, কারণ সাইটোক্রোম A আর A3 কমপ্লেক্স 4-এর পার্ট, সেটা সবার লাস্টে হয়। তাহলে এটা বাদ দেবো। প্রথমেই যখন A আছে তখন এটা বাদ যাবে, প্রথমেই C আছে, এটাও বাদ যাবে, প্রথমে B আছে এখানে, প্রথমে B আছে এখানে। তাহলে এই দুটোকে আমাকে অবজার্ভ করতে হবে। কি রয়েছে? প্রথমে B আছে কিন্তু লাস্টে A আছে, লাস্টে A3 থাকার কথা ছিল। প্রথমে B আছে, লাস্টে A3 আছে, তাহলে এইটা হবে আমার রাইট অপশান। সাইটোক্রোম B, সাইটোক্রোম C, সাইটোক্রোম A3। যদিও এখানে সাইটোক্রোম C1 থাকার কথা ছিল, সাইটোক্রোম C দিয়েছে। তো আমরা এটাই দেখব, C1 C থাকুক, অসুবিধা নেই, প্রথমেই B হবে এবং লাস্টে A3 হবে, এই সিকোয়েন্সটা আমরা ফলো করব। আচ্ছা, নেক্সট বলছে নিচের কোনটি প্রান্তীয় ইলেকট্রন গ্রাহক? একদম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের শেষে ইলেকট্রনটা গ্রহণ করে কে? রিসিভ করে কে? আণবিক অক্সিজেন, এবং তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে জল তৈরি করে। তো সরাসরি আমরা জেনে নেব, এখানে উত্তর হবে আমাদের আণবিক অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইড হবে না, হাইড্রোজেন হবে না, NADPH2 হবে না। 5 গ্রাম অণু গ্লুকোজকে সম্পূর্ণরূপে জারণ করলে কত শক্তি উৎপন্ন হয়? 1 গ্রাম অণু গ্লুকোজকে জারণ করলে আমরা ছোটোবেলায় পড়েছি 686 কিলো ক্যালোরি। 686, একদম সোজা উত্তর 86 কিলো ক্যালোরি। তাহলে 5 গ্রাম গুণ করে দাও, 3430 কিলো ক্যালোরি, রাইট অপশান। এবার বলছে নিচের কোনটি গ্লাইকোলাইসিসের সঠিক পর্যায়ক্রম? গ্লাইকোলাইসিস অনেক বড় এনজাইমেটিক রিয়াকশন, এখানে কিন্তু টোটাল এনজাইমেটিক রিয়াকশনটা দেয়নি, এখানে কিছু স্কিপ করে গেছে, ঠিক আছে। যেমন G6P মানে গ্লুকোজ 6 ফসফেট, PEP মানে ফসফোইনল পাইরুভেট, 3PGAL মানে হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড, এবং PGA। তো এখানে রাইট অপশনটা আমরা কি করে খুঁজে নেব? আমাদের গ্লাইকোলাইসিসের স্টেপগুলো মনে রাখতে হবে। এখানে প্রথমে বলছে গ্লুকোজ 6 ফসফেট, অর্থাৎ ফসফোইনল পাইরুভেট একদম শেষের দিকে তৈরি হয় আমরা জানি। PGALD থেকে PGA তৈরি হয়, কারণ অ্যালডিহাইডটা যখন হাইড্রোজেন ছেড়ে দেয় তো অ্যাসিডে পরিণত হয়, অ্যাসিড যখন হাইড্রোজেন রিসিভ করে অ্যালডিহাইডে পরিণত হয়। গ্লাইকোলাইসিস পড়ানোর সময় এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা গ্লাইকোলাইসিসের ভিডিওটা দেখে নেবে। তো এখানে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এই স্টেপটা দেয়নি, শুধু গ্লুকোজ 6 ফসফেট দিয়েছে। তারপরে আমার PGA তে চলে গেছে, ফসফোগ্লিসারিক অ্যাসিডে চলে গেছে। তো 1,6 বিস ফসফেটটা ভেঙে গিয়ে ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয়েছিল, PGALD তৈরি হয়েছিল, আর আমার ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট তৈরি হয়েছিল। তো আমি প্রথমে গ্লুকোজ 6 ফসফেট দেখব, তারপর PGALD দেখব, যদিও ওখানে ALD না দিয়ে AL দিয়েছে। তো এই অপশানটা দেখো, অপশান বি। অপশন এতে বলছে গ্লুকোজ 6 ফসফেট, তারপরে ফসফোইনল পাইরুভেট, হবে না, ফসফোইনল পাইরুভেট একদম লাস্টের দিকে তৈরি হয়, যেখানে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তাহলে এটা বাদ। আচ্ছা,
তারপরে 6 গ্লুকোজ 6 ফসফেট 3 পিজিএলডি, অবশ্যই পিজিএলডি তৈরি হবে, তারপর পিজিএ, তারপর সেখান থেকে 2 পিজিএ এবং ফসফেনল পাইরুভেট তৈরি হবে। তো এইটা আমাদের রাইট অপশন, এইটা আমাদের কি হবে রাইট অপশন। গ্লুকোজ 6 ফসফেট দেখো এখানেও পিইপি, তাহলে এটা বাদ। গ্লুকোজ 6 ফসফেটের পর পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় না, ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয়, সেই গ্লিসারালডিহাইডটা পরে আমার গ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, তাহলে রাইট অপশন হবে অপশন বি। এবার বলছে 10 নম্বর প্রশ্ন, অবাধ শ্বসনের ক্ষেত্রে আর কিউ এর মান কত? অবাধ শ্বসন, না অবাধ শ্বসনের ব্যাপারটা যদি দেখি, অবাধ শ্বসন কি হয়? অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, তাহলে অক্সিজেন যেখানে থাকেই না, ঠিক আছে, অবাধ শ্বসন যেমন ধরো গ্লুকোজ C6H12O6 উইদাউট এনি অক্সিজেন এ কী করলো? C2H5OH অ্যালকোহল তৈরি করলো আর আমার CO2 তৈরি করলো, ধরো 2 অণু CO2 তৈরি করলো, তাহলে এখানে তো অক্সিজেন নেই, তাহলে আর কিউটা আমি কীভাবে ডিটারমাইন করবো? আর কিউ ইকুয়ালস টু CO2/O2, তাহলে CO2 তৈরি হলো 2 অণু কিন্তু অক্সিজেনই তো নেই, তাহলে এটা কি হবে? ইনফিনিটি হবে, অসীম হবে। তাহলে আমাদের রাইট অপশন কি হয়ে যাবে অবাধ শ্বসনের ক্ষেত্রে? আর কিউ এর মান বা ভ্যালু অসীম, আর কিউ এর মান বা ভ্যালু কত? অসীম। ঠিক আছে, তো নেক্সট আমরা আরও কিছু ভিডিও নিয়ে তোমাদের জন্য আসবো, রেসপিরেশন থেকে আরও কতগুলো ভিডিও আছে, তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দেবে। থ্যাংক ইউ।